বন্ধুরা, ভারত যে দেশটিকে সবচেয়ে বেশি ভয় পায় এবং যে দেশটিকে ভারত সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচনা করে সে দেশটি হলো পাকিস্তান। পাকিস্তানের সাথে ভারত যুদ্ধে কখনোই জিততে পারেনি, সবসময়ই পাকিস্তানের কাছে ভারতের পরাজয় ঘটেছে। পাকিস্তান যদিও দাবি করে যে 1971 সালে যুদ্ধে তারা পাকিস্তানকে হারিয়েছিল এবং বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। এটা আসলে কতটা যে মিথ্যা কথা তা আপনারা সকলেই জানেন। ভারত কখনোই বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন করে দেয়নি, বরঞ্চ বাঙালি বীর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছে। ভারত আমাদের দেশকে স্বাধীন করে দেয়নি, বরং দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর যখন বিজয়ের আর কিছুক্ষণ সময় বাকি, অর্থাৎ কয়েকদিন পরেই দেশ স্বাধীন হতে চলেছে, ঠিক শেষ মুহূর্তে ভারতীয় সেনারা যোগ দিয়েছিল মুক্তিযোদ্ধাদের সাথে এবং বাংলাদেশ যখন যুদ্ধে জয়লাভ করে সেটাকে ভারত নিজেদের জয়লাভ বলে চালিয়ে দেয়। আর পাকিস্তানের সাথে যুদ্ধে এই একটি মাত্র যুদ্ধে জিতেছিল ভারত, যদিও সেটা বাংলাদেশের জন্য। তারপরও ভারত সেটাকে স্বীকার করে না। ভারত স্বীকার করুক বা নাই করুক, এটাই সত্যি। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আমরা আমাদের রক্তের বিনিময়ে এ দেশকে স্বাধীন করেছি, কারো বাপ এসে এদের স্বাধীন করে দেয়নি। ও আরেকটি কথা, পাকিস্তান যখন যুদ্ধে আমাদের কাছে হেরে যায় তখন কিন্তু তাদের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, মেশিন গান ইত্যাদি কিন্তু বাংলাদেশে রেখে তারা আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে যায় এবং তাদের যেসব বিপুল পরিমাণ অস্ত্র বাংলাদেশে ফেলে গেছিল সেগুলো কিন্তু ভারত আর বাংলাদেশকে দেয়নি। সেসব অস্ত্র লুটপাট করে ভারতীয় সেনাবাহিনী তাদের দেশে নিয়ে গিয়েছে এবং তারা আরও শক্তিশালী হয়েছে এবং বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলও কিন্তু ভারত সে সময় দখল করে নিয়েছে। যদিও ভারতের বিরুদ্ধে সে সময় আমাদের কোনো প্রতিক্রিয়া ছিল না, কারণ আমরা সবেমাত্র স্বাধীন হয়েছি, আমাদের হাতে তেমন কোনো অস্ত্রশস্ত্র এবং কোনো কিছুই ছিল না, তাই সে সময় আমরা কিছু বলতে পারিনি। এরপর স্বাধীনতার পর দীর্ঘ 55 বছর প্রায় ভারত আমাদেরকে শোষণ করে গেছে, ফারাক্কার মতো বাঁধ তৈরি করে রেখেছে বাংলাদেশ বর্ডারে, ফলে বাংলাদেশকে যে কোনো সময় বন্যা দিয়ে ডুবিয়ে দেয় ভারত। আসলে ভারতের এইসবের বিরুদ্ধে এখন রুখে দাঁড়ানোর সময় এসেছে। তো সেটা যাই হোক, এবার মূল বিষয়ে আসি। বন্ধুরা, পাকিস্তান ও ভারত জন্মান্তরের শত্রু এবং তাদের সামরিক শক্তিও কিন্তু প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই উন্নতি হয়। যদি ভারত কোনো যুদ্ধবিমান ক্রয় করে, সাথে সাথে পাকিস্তান তার থেকেও উন্নত যুদ্ধবিমান ক্রয় করে থাকে। এবং আপনি বর্তমানে যদি ভারতীয় বিমান বাহিনী ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে কম্পেয়ার করেন, তাহলে দেখতে পাবেন যে পাকিস্তান বিমান বাহিনী ভারতের চেয়ে অনেক গুণ এগিয়ে আছে। মূলত পাকিস্তানের বহরে থাকা জে-10C যুদ্ধবিমানগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর পাকিস্তানের জে-10C যুদ্ধবিমানের সামনে দাঁড়ানোর ক্ষমতা ভারতীয় রাফেলের নেই। যেখানে ভারত পাকিস্তানের জে-10C যুদ্ধবিমানকে ভয় পায়, সেখানে পাকিস্তান নতুন করে 5ম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে। শুধু ক্রয় করবে না, তারা তৈরিও করতে চলেছে। মূলত চীনের তৈরি J-35 স্টিলথ ফাইটার জেট ক্রয় করতে চলেছে পাকিস্তান, যেটি হবে ডাবল ইঞ্জিন বিশিষ্ট এবং এগুলো খুবই শক্তিশালী একটি যুদ্ধবিমান এবং এর সক্ষমতা আমেরিকার তৈরি F-35 এর চেয়েও অনেক গুণ বেশি। আসুন বন্ধুরা, এবার আমরা এক নজরে পাকিস্তানের আপকামিং 5ম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট J-35 সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। বন্ধুরা, এই যুদ্ধবিমানটির যে গুণটি সবচেয়ে আকর্ষণীয় সেটি হলো এই 5ম প্রজন্মের যুদ্ধবিমানটি কিন্তু মাল্টিরোল ফাইটার জেট এবং এটি ডাবল ইঞ্জিন বিশিষ্ট এবং এটির সবচেয়ে বড় গুণ হলো এর টপ স্পিড। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমেরিকার হাতে যে F-35 লাইটিং II স্টিল ফাইটার জেট রয়েছে তার টপ স্পিড কিন্তু খুবই কম, মাত্র 1.4 ম্যাক অর্থাৎ 1400 কিলোমিটার। কিন্তু চীনের তৈরি সাংয়াং J-35 এর টপ স্পিড কিন্তু 2.2 ম্যাক অর্থাৎ এটি 2200 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে আকাশে উঠতে পারে। আর যুদ্ধবিমানের ক্ষেত্রে এর স্পিড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডগ ফাইটের সময় এইসব স্পিডই কিন্তু বেশি কাজে লাগে। অর্থাৎ যদি গতির কথা বলি, তাহলে আমেরিকার তৈরি F-35 এর চেয়ে চীনের তৈরি সাংয়াং J-35 অনেক গুণ এগিয়ে আছে এবং এগুলো মাল্টিরোল ফাইটার জেট। বন্ধুরা, এবার যদি এর অস্ত্রশস্ত্রের কথা বলি, তাহলে কিন্তু এটি বিপুল পরিমাণে অস্ত্র বহন করতে পারে। এই যুদ্ধবিমানটি তার পেটের ভিতরে প্রায় 28 টন অস্ত্র বহন করতে পারে, যা অন্যান্য যুদ্ধবিমানের চেয়ে প্রায় 3 গুণ। অর্থাৎ এরকম একটি যুদ্ধবিমান কোনো দেশের যে কোনো বড় শহরকে উড়িয়ে দিতে সক্ষম। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো এটি কিন্তু পরমাণু অস্ত্র বহন করতে পারে। যদি এই যুদ্ধবিমানের ভিতরে সাধারণ বোমার বদলে পরমাণু অস্ত্র ভরে দেওয়া যায়, তাহলে এটি কমপক্ষে কিন্তু 20টি পরমাণু বোমা নিয়ে আকাশে উঠতে পারবে। অর্থাৎ এইরকম একটি 5ম প্রজন্মের যুদ্ধবিমান দিয়ে যদি ভারতে আক্রমণ করে পাকিস্তান, তাহলে ভারতেও অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না। আর এর রেঞ্জও কিন্তু অনেক বেশি।
এই যুদ্ধবিমানটি একবার ফুয়েল লোড করে নিয়ে কিন্তু 3000 কিলোমিটার রাউন্ড দিতে পারে। অর্থাৎ এটি একবার আকাশে উড়ে 3000 কিলোমিটার এরিয়ায় চক্কর দিয়ে আসতে পারবে এবং যে কোনো দূরের শহরকেও আক্রমণ করতে সক্ষম। যেখানে ভারতের হাতে থাকা রাফেল যুদ্ধবিমানের রেঞ্জ মাত্র 1000 কিলোমিটার, অর্থাৎ রাফেল যুদ্ধবিমানের চেয়েও এর রেঞ্জ 3 গুণ। বন্ধুরা, মোট 80টির মতো এই ধরনের পঞ্চম পঞ্জবের যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে পাকিস্তান। আর এগুলো 2030 সালের মধ্যে ডেলিভারি পাবে পাকিস্তান, যেগুলো পাকিস্তানের বহরে যুক্ত হলে ভারতের অবস্থা করুণ হয়ে যাবে। ভারত যদি আগামী 100 বছরও তপস্যা করে তাও কিন্তু এরকম একটি যুদ্ধবিমান তৈরি করতে পারবে না। এবার যদি আমি আমেরিকার কথা বলি, স্বয়ং আমেরিকাও কিন্তু এই ধরনের যুদ্ধবিমান এখনও তৈরি করতে পারেনি, চীন যেটা করে দেখিয়েছে। অর্থাৎ আগামী কয়েক বছরের মধ্যে পাকিস্তান হবে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। এবং বাংলাদেশও যে হারে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং অত্যাধুনিক সব যুদ্ধবিমান কিনতে চলেছে, সেসব দেখে ভয় পাচ্ছে ভারত। এবং বাংলাদেশও হয়তো আগামী কয়েক বছরের মধ্যে এশিয়ার দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় যেসব দেশগুলো রয়েছে, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এসব দেশের মধ্যে কিন্তু সবচেয়ে শক্তিশালী থাকবে কিন্তু পাকিস্তান, দ্বিতীয় অবস্থানে থাকবে কিন্তু বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে হয়তো ভারত থাকতে পারে। অর্থাৎ পাকিস্তান ও বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। বন্ধুরা, এইমাত্র আরেকটি খবর আমাদের হাতে এসে পৌঁছেছে, সে সম্পর্কেও আপনাদের কিছু তথ্য জানিয়ে দিই। আপনারা হয়তো ভারতের আসাম রাজ্যের নাম শুনেছেন, যেটা বাংলাদেশের সাথে যুক্ত হতে যাচ্ছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভারতের মতো দেশের হাত থেকে মুক্ত হয়ে কেন তারা বাংলাদেশের সাথে যুক্ত হতে চাচ্ছে। বন্ধুরা, আসাম রাজ্য কিন্তু পূর্বে বাংলার সাথে যুক্ত ছিল। যখন নবাব সিরাজউদ্দৌলা শাসন করত এই অঞ্চল, তখন কিন্তু আসাম আমাদের ভূখণ্ডই ছিল। আর এই কারণে আসামের মানুষজন বুঝতে পেরেছে যে বাংলাদেশ আমাদের বড় ভাই, তাই বাংলাদেশের সাথে যুক্ত হওয়া জরুরি। তাছাড়াও ভারত কিন্তু আসাম রাজ্যকে একদম চুষে খাচ্ছে। আসাম রাজ্যের কোনো উন্নতি করে না ভারত সরকার, এমনকি আসাম রাজ্যের শক্তিশালী কোনো সেনাঘাঁটিও নেই ভারতের। এবং দিনের পর দিন সব কিছু থেকে বঞ্চিত হয়ে আসছে ভারতের আসাম রাজ্যটি। তাই তারা এখন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশের সাথে যুক্ত হবে। ইতোমধ্যে কিন্তু আসামের অনেক মানুষজনের মুখে শোনা যাচ্ছে তারা বাংলাদেশের সাথে যুক্ত হতে চায়। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে আসাম রাজ্যের মাথাপিছু আয় কিন্তু খুবই কম। আসামের মানুষজন কিন্তু গড়ে বাংলাদেশের মানুষের অর্ধেক টাকা ইনকাম করে। আপনারা হয়তো জানেন যে 2024 সালে এসে বাংলাদেশের মাথাপিছু আয় কিন্তু প্রায় $2400 পার ক্যাপিটা ছাড়িয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় $2400, সেখানে আসাম রাজ্যের গড় মানুষের মাথাপিছু আয় মাত্র $1200 থেকে $1300। তাই তারা বাংলাদেশের থেকে অনেক গুণ পিছিয়ে আছে, আর এই কারণে তারা বাংলাদেশের সাথে যুক্ত হতে চায়। বন্ধুরা, ভারতের আসাম রাজ্য যদি বাংলাদেশের সাথে যুক্ত হয় তাহলে আপনি খুশি হবেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হলে কি ঘটতে পারে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।